1 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবি, নইলে ছোটবেলার মতো আবারও তোর মাথা ন্যাড়া করে দেব। মেহরানের মুখের এই কথাটি মোনালিসার জন্য যথেষ্ট ছিল। ওর মনে পড়ে গেল ছোটবেলার কথা। একদিন মেহরান ওর রুমে ঘুমিয়েছিল। তখন মোনালিসা মজা করে কেচি দিয়ে মেহরানের ঝাঁকড়া চুলের কিছু অংশ কেটে দিয়েছিল। মেহরান সেটা টের পেয়ে লকটিয়ে উঠে মোনালিসাকে ধরে বেঁধে ব্লেড দিয়ে ওর মাথার সব চুলগুলো কেটে নাড়া করে দিয়েছিল। তারপর থেকে মোনালিসা আর মেহরানের সাথে তেমন মিশত না। আজ এত বছর পর যখন ও মেহরানের দেশে আসার কথা শুনলো, তখন পুরনো কথা ভুলে গিয়ে তার সাথে দেখা করতে এসেছিল। এখন মেহরান আবারও সেই একই চুমকে দিচ্ছে। মোনালিসা একবার নিজেকে ন্যাড়া মাথায় কল্পনা করে হক চকিয়ে গেল। সে কি বাজে লাগবে দেখতে। ওর বয়ফ্রেন্ড তো ওকে দেখলে দৌড়ে পালাবে। তার থেকে ভালো এই তার ছেলে লোকটার কাছ থেকেই পালিয়ে যায় ভেবেই মোনালিসা সেখান থেকে দ্রুত কেটে পড়ল। মোনালিসার দ্রুত চলে যাওয়া দেখে মেহরান বাঁকা হাসল। এদিকে নীলিমা তো পুরো কাহিনী দেখে শক খেল। মেহরানের আরো কত ডেঞ্জারাস কাহিনী যে ওর দেখতে হবে আল্লাহ জানে ভাবল। যাক, ভালোই হয়েছে, আমার আর কষ্ট করে মেয়েটাকে কিছু বলতে হলো না। ভেবেই বেডরুমে চলে গেল। রাতে দুজনেই ডিনার করার পর মেহরান ইউটিউবে একের পর এক রেসিপি দেখে যাচ্ছে। তবে সব রেসিপি পুরুষ শেফের। মেহরান মেয়েদের রেসিপি দেখে না। নীলিমা মেহরানকে জিজ্ঞেস করল, হঠাৎ এত রেসিপি দেখছেন কেন? মেহরান মুচকে হেসে বলল, তোমাকে তো বলেছিলাম বাবা এই সপ্তাহে দেশে আসবে। আগামীকাল তো শুক্রবার, কাল সন্ধ্যায় বাবা দেশে ল্যান্ড করবে, তাই রেসিপি দেখছি। এতদিন পর দেশের মাটিতে পা রাখছে, তাকে তো ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে। আর তুমিও তো তেমন রান্না পারো না, তাই আমি সব করব, তুমি শুধু সাহায্য করবে। নীলিমা মেহরানকে প্রশ্ন করল, আচ্ছা, মোনালিসাকে ওইভাবে চলে যেতে বললেন কেন? নীলিমার প্রশ্ন শুনে মেহরান গম্ভীর কণ্ঠে বলল, কারণ আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি পছন্দ করি না, সে ছেলে হোক বা মেয়ে হোক। ও আমাকে জড়িয়ে ধরার দুঃসাহস দেখিয়েছে, তাই ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আর তাছাড়া ওর দিকে তোমার আর চোখে তাকানো দেখে বুঝতে পেরেছিলাম তুমি ওকে পছন্দ করছো না। আমি চাই না কোনো থার্ড পারসনকে নিয়ে তুমি হিংসা করো। তুমি হিংসা করবে শুধু আমাকে নিয়ে। মেহরানের কথাগুলো নীলিমার বেশ ভালো লাগলো, কারণ মেহরান প্রতিটি কথাই ওর পক্ষে বলেছে। তাই নীলিমা মুচকি হেসে মেহরানকে জড়িয়ে ধরতেই মেহরান নীলিমাকে বলল, বিকালে তো কিছু করতে দিলে না, এখন কি রাজি আছো? বলেই নীলিমার শরীরের স্পর্শকাতর স্থানে গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো। নীলিমা মেহরানের এই স্পর্শ কিছুতেই এড়িয়ে যেতে পারে না, বরং মুখে আরো চুম্বকের মতো আকর্ষণ করে। নীলিমা ও মেহরানকে উন্মাদের মতো আদর করতে লাগলো। পুরো রাত কেটে গেল ওদের ভালোবাসার স্টাইলে। সুন্দর একটি রাত পেরিয়ে সকাল হলো। নীলিমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। তারপর বিছানার কাছে এসে তোয়ালে দিয়ে চুল মোছার সময় মেহরানের মুখে পানির ছিটা যেতেই সে নড়ে চড়ে উঠল। কয়েক সেকেন্ড পর পিটপিট করে নীলিমার দিকে তাকালো। দেখলো নীলিমা গুনগুন করে গান গাইছে আর চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছে। নীলিমা আজ পিঙ্ক কালার শাড়ি পরেছে। শাড়ির ফাঁক দিয়ে ওর উন্মুক্ত পেট স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা পেটে এখনো বিন্দু বিন্দু পানি লিপটে আছে। সেদিকে তাকিয়ে মেহরানের আবারও নেশা ধরে গেল। বিছানায় থাকা অবস্থায় একটু এগিয়ে নীলিমার হাত ধরে এক টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে ঘোর লাগা কণ্ঠে বলল, সকাল সকাল উন্মুক্ত পেট দেখিয়ে আমার নেশা ধরিয়ে দিচ্ছ কেন? এখন যে তোমাকে আবার আদর করতে ইচ্ছে করছে গতকাল রাতের মতো। মেহরানের কথায় নীলিমা বেশ লজ্জা পেল। ভাবল, এই লোকটা সাইকোর পাশাপাশি ওভার রোমান্টিকও বটে, নইলে গতকাল রাতে এত কিছু করার পর আবার তার মন চাইছে, কিভাবে সম্ভব? ভেবেই নীলিমা জেবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন, আমি খুব সুন্দর করে গোসল করেছি, এখন আর এইসব আমার দ্বারা হবে না। আপনি প্লিজ ফ্রেশ হয়ে আসুন, আমার খুব ক্ষুধা লেগেছে। মেহরান দুষ্ট হেসে বলল, আমারও তো খুব ক্ষুধা লেগেছে, তোমার ওই গোলাপি যুগল ঠোঁটের স্বাদ পেলেই ক্ষুধা চলে যাবে। এখন যদি এটাতেও আমাকে বাধা দাও তাহলে আমি আর কোনো কথাই শুনবো না। নীলিমা আর কি করবে, মুচকি হেসে মেহরানের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডোবালো। ঘটনার আকস্মিকতায় মেহরান তো পুরো শক্ত। সকালে দুজনেই ব্রেকফাস্ট করে দুপুর এবং রাতের খাবারের আয়োজন করতে লাগলো। তারপর ওরা একে একে সব রান্না করে ফেলল।
সন্ধ্যার একটু পর দরজার ওপাশ থেকে কলিং বেলের আওয়াজ পেতে মেহরানের আর বুঝতে বাকি রইল না থেকে এসেছে। খুশিতে তার চোখ জোড়া চোখ করে উঠল। মেহরান তড়িৎ গতিতে দরজার কাছে গিয়ে দরজা খুলে সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে জড়িয়ে ধরল। অপর পাশের ব্যক্তিটিও মেহরানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস মেহরান? মেহরান হাসি মুখে জবাব দিল, খুব ভালো আছি বাবা, এসো ভেতরে আসো। কথাটি বলে মেহরান তার বাবার ট্রলি নিয়ে একটি রুমে গিয়ে রাখল। এইদিকে নীলিমা আরহান চৌধুরীকে দেখে মাথায় ঘোমটা টেনে তার সামনে গিয়ে পায়ে ধরে সালাম করতে নিলেই আরহান চৌধুরী নীলিমার হাত ধরে বললেন, একদম আমার পায়ে হাত দেবে না মামুনি। পায়ে হাত দিয়ে সালাম করা উচিত না, মুখে সালাম দেওয়া উচিত। নীলিমা ওর শ্বশুরের কথা শুনে বেশ অবাক হলো। ভাবল, আগে তো এই রীতিনীতি মানা হতো, কিন্তু উনি একদম অন্যরকম। হয়তো বিদেশে থাকার কারণে তার মন মানসিকতা আলাদা। ভেবি নীলিমা মুচকে হেসে আরহান চৌধুরীকে সালাম দিল। আরহান চৌধুরী সালামের জবাব নিয়ে নীলিমার মাথায় হাত রেখে বললেন, দোয়া করি অনেক সুখী হও মামুনি। আমার ছেলেটা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। হয়তো একটু পাগলামি করে, কিন্তু সবকিছুই তোমার জন্য করে। তুমি সব সময় ওর পাশে থেকো মামুনি। মেহরান সবেমাত্র রুম থেকে বেরিয়ে তার বাবাকে কিছু বলতে যাবে, তখনই দেখলো আরহান চৌধুরী নীলিমার মাথায় হাত দিয়ে রেখেছে। ব্যাস, এটাই যথেষ্ট ছিল মেহরানের মাথা গরম হওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে মেহরান কিছুতেই মাথা গরম করতে চাইছে না, কারণ সুদূর সুইজারল্যান্ড থেকে তার বাবা এই বাড়িতে এসেছে, তাই তাকে কিছু বলা উচিত হবে না। ধীরে ধীরে তাকে বোঝাতে হবে যেন সে নীলিমার থেকে দূরত্ব বজায় রেখে চলে। কথাগুলো ভেবে মেহরান ওদের দিকে দ্রুত এগিয়ে গিয়ে বলল, বাবা আমি তোমার রুমে তোমার ট্রলি রেখে এসেছি, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসো, আমরা তোমার জন্য খাবার বাড়ছি। আরহান চৌধুরী ঠোঁট প্রসারিত করে বললেন, ওকে মাই ডিয়ার সন, আজ ইউর উইশ। বলেই তিনি রুমে চলে গেলেন। মেহরান এবার নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্লু বার্ড আমার সাথে রুমে আসো। বলেই মেহরান রুমের দিকে গেল। নীলিমা মেহরানের ওই দৃষ্টি দেখে বেশ ভয় পেয়ে গেল, কিন্তু ও কিছুই বুঝতে পারল না। ও মেহরানের পেছনে বেডরুমে গেল। নীলিমা বেডরুমে যেতে মেহরান দরজা আটকে নীলিমার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর নীলিমাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ওর মাথা ঘষতে লাগলো। হঠাৎ এরকম হওয়াতে নীলিমা হতভম্ব হয়ে গেল। মেহরানের দিকে তাকিয়ে বলল, এসব কি করছেন আপনি? এইভাবে আমার মাথা ঘষছেন কেন? উফ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। মেহরান নীলিমার কথায় পাত্তা না দিয়ে আরো জোরে হাত দিয়ে মাথা ঘষতে লাগলো। এবার নীলিমার মাথা ঘোরার উপক্রম হলো। সহ্য করতে না পেরে নীলিমা মেহরানকে জোরে ধাক্কা দিয়ে শাওয়ার বন্ধ করে দিল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? এমন করছেন কেন? মেহরান নীলিমার কাছে এসে ওর দুই বাহু ধরে বলল, আমি তো তোমার জন্য আগে থেকেই পাগল, এইমাত্র যেটা তোমার সাথে হলো তার কারণ এখন জানতে পারবে না, সময় হলে আমি নিজেই তোমাকে বলবো। বলেই সেখান থেকে চলে গেল। এদিকে নীলিমা ট্যাপ ট্যাপ করে মেহরানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর রুমে এসে কভার থেকে শাড়ি নিয়ে চেঞ্জ করে বাইরে আসলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাওয়েল দিয়ে চুলগুলো মোছার সময় ভাবল, আজ ওনাকে যেইভাবেই হোক ওষুধ আমি খাওয়াবই। ইটস মাই চ্যালেঞ্জ। রাতে খাবার টেবিলে বসে আছে মেহরান, নীলিমা এবং আরহান চৌধুরী। আজ অনেকদিন পর নিজের ছেলে এবং পুত্রবধূর সাথে ডিনার করতে পেরে আরহান চৌধুরী বেশ খুশি। তিনি মেহরানের রান্না করা প্রতিটি খাবার অল্প করে খেয়ে খুব প্রশংসা করলেন। এইদিকে মেহরানের খাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল নীলিমা। ভাবল, যাক, এতদিন একটা ভালো কাজ করতে পারলাম। এখন মনটার মধ্যে বেশ শান্তি লাগছে। তার ডালের বাটি এবং তরকারির বাটিতে যে ওষুধগুলো মিশিয়ে দিয়েছি, বেচারা সেটা বুঝতেই পারলো না। ভেবেই মনে মনে তৃপ্তির হাসি দিল নীলিমা। খাবার খাওয়া শেষ হলে আরহান চৌধুরী তার রুমে চলে গেলেন। মেহরান এবং নীলিমা সবকিছু গুছিয়ে বেডরুমে গেল। নীলিমা বেডরুমে গিয়ে মেহরানের সাথে একটা কথাও বলেনি। ও বিছানায় গিয়ে কমফোর্টার গায়ে জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। আজ নীলিমা মনে মনে পণ করেছে মেহরানের সাথে কিছুতেই কথা বলবে না। কথা নাই বার্তা নাই, কেন মেহরান ওর সাথে এমন একটা কাজ করলো, এটা তো ওকে জানতেই হবে ভেবে জড়সড় হয়ে শুয়ে পড়ল। এইদিকে মেহরান খুব ভালোভাবে বুঝতে পেরেছে নীলিমা রেগে একদম বোম হয়ে আছে।
এখন কিভাবে ওর রাগ ভাঙাবে তাই ভাবছে মেহরান। হঠাৎ মেহরানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নীলিমার দিকে তাকিয়ে ধক করে ফ্লোরে বসে পড়ল। তারপর উচ্চ স্বরে বলে উঠল, উফ! নীলিমা মেহরানের উত্তেজিত কণ্ঠ শুনে ধরফড়িয়ে উঠে বসল। দেখলো মেহরান ফ্লোরে বসে চোখ মুখ কুঁচকে রেখেছে। নীলিমা বিছানা থেকে উঠে মেহরানের কাছে গিয়ে তাকে ধরে বিছানায় উঠতে সাহায্য করল। মেহরান উফ উফ শব্দ করে ধীরে ধীরে বিছানায় বসল। নীলিমা বলল, দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছেন, আর ফ্লোরে কিভাবে পড়ে গেলেন? বিছানা থেকে, তাই না? আপনি কি ছোট বাচ্চা? বিছানা থেকে এইভাবে কেউ পড়ে যায়? নিশ্চয়ই কোমরে খুব ব্যথা পেয়েছেন। দেখি পেছনে ঘুরুন, আমি আপনার কোমরে ব্যথার মলম লাগিয়ে দিচ্ছি, দেখবেন ঠিক হয়ে যাবে। একাধারে নীলিমার উত্তেজিত কণ্ঠ শুনে মেহরান অপর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। ভাবল, আমার বউটা কি বোকা, কত সহজে আমার কথা বিশ্বাস করে ফেললো। অথচ এতটুকু ওর মাথায় এলো না আমার মতো একজন সুঠাম দেহি লোক কিভাবে বিছানা থেকে পড়বে। হা হা হা। তারপর মেহরান আবারও উফ উফ শব্দ করে পেছনে ঘুরল। নীলিমা মলম হাতে নিয়ে মেহরানের টি শার্ট উপরে উঠিয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছেন? বলেই মেহরানের কোমরে হাত দিল। নীলিমার নরম হাতের স্পর্শ মেহরানের কোমরে লাগতেই 120 ভোল্টেজের শক খেল। মেহরানের তো একটু ব্যথা নেই, তার মন তো এখন অন্য কিছু চাইছে, কিন্তু ও নিজেকে এখন কন্ট্রোল না করলে নীলিমার কাছে ধরা পড়ে যাবে আর ওর সব প্ল্যান ভেস্তে যাবে। ভেবেই কণ্ঠ খাদে নামিয়ে বলল, কোমরের বাম সাইডে ব্যথা পেয়েছি। মেহরান বলার সাথে সাথে নীলিমা সেখানে যত্ন করে মলম লাগিয়ে দিল। পরক্ষণে নীলিমার মনে পড়ল ও তো মেহরানের সাথে রাগ করেছিল, বলেছিল আর কথা বলবে না মেহরানের সাথে। কিন্তু এটা কি হলো ভেবে নিজে লজ্জা পেল নীলিমা। তারপর নিজের মনকে বেহায়া উপাধি দিল। ভাবল, এখন তো প্রতিজ্ঞা ভেঙেই ফেলেছে। এর পরের বার মেহরান উল্টা পাল্টা কিছু করলে নীলিমার একটা কথাও তার সাথে বলবে না। এদিকে নীলিমার প্রতিটি স্পর্শে মেহরানের নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ছে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে নীলিমার দিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় নীলিমা বলল, কি হলো? আপনাকে তো মলম লাগিয়ে দিচ্ছিলাম, এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? মেহরান বলল, ব্যথাটা অতটা গভীরে লাগেনি, তাই এত মলম লাগাতে হবে না। এখন তুমি আমার মুখে মলম লাগাও। মানে তুমি তোমার ঠোঁটে যেই লিপ গ্লোস লাগিয়েছো ওটা আমার ঠোঁটে লাগিয়ে দাও। কিভাবে? মেহরান এবার নীলিমার মাথার পেছনে আলতো করে হাত দিয়ে ওর মুখের কাছে এনে ঠোঁট ছড়া। তারপর বলল, এভাবে। নীলিমা এবার আর অবাক না হয়ে পারল না। ভাবল, এই মাত্র যে কিনা নিচে পড়ে গিয়ে ব্যথা পেল, তার এখন এই রোমান্টিক মুড আসে কিভাবে? নীলিমার ভাবনার ছেদ ঘটল মেহরানের শক্ত করে জড়িয়ে ধরায়। মেহরান নীলিমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর নীলিমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, এখন যদি কোনো প্রশ্ন করো তাহলে এই কোমর ব্যথা নিয়েই তোমায় আদর করব। আর এটা হবে তোমার আমার স্পেশাল ফুলসজ্জা। মেহরানের এরকম ঠোঁট কাটা টাইপ কথা শুনলে নীলিমা চোখ জোড়া বন্ধ করে বলল, আমি কোনো কথা বলবো না, প্লিজ এখন এসব করবেন না। বলেই মেহরানের বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করল। এক সময় দুজনেই ঘুমিয়ে গেল। সকালে নীলিমা ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে ওর শ্বশুরের জন্য ব্ল্যাক কফি বানালো। নীলিমা মেহরানের কাছ থেকে আরহান চৌধুরীর পছন্দের খাবার সম্পর্কে সবকিছু জেনেছে। আরহান চৌধুরী সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল। এমন সময় নীলিমা এসে তাকে ব্ল্যাক কফি দিয়ে হাসি মুখে তার পাশের সোফায় বসল। আরহান চৌধুরী নীলিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুমি একদম আমার মনের কথা বুঝে ফেলেছো মামুনি। আমার এই মুহূর্তে ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছিল। অনেক ধন্যবাদ তোমাকে। নীলিমা আরহান চৌধুরীর দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে ভাবল, লোকটা বিদেশে থাকলেও সেখানকার কালচার ধারণ করেননি, বেশ সুন্দর করে বাংলায় কথা বলেন। অনেকেই তো বিদেশে গিয়ে সেই ভাষায় অভ্যস্ত হয়ে যায় আর নিজের দেশের ভাষাই ভুলে, কিন্তু উনি একদম অন্যরকম। নীলিমার ভাবনা শেষ হতেই দেখলো আরহান চৌধুরীর কফি খাওয়া শেষ। নীলিমা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। তারপর আরহান চৌধুরীকে বলল, এটা আমাকে দিন বাবা। আরহান চৌধুরী নীলিমার হাতে কফির মগটি দেওয়ার সময় ওর হাতে একটু স্পর্শ হলো। সেই স্পর্শ নীলিমা খেয়াল না করলেও মেহরান সিঁড়ির কার্নিশ থেকে ঠিকই খেয়াল করেছে। সিঁড়ির কার্নিশ থেকে মেহরান উচ্চ শব্দে নীলিমাকে ডাক দিয়ে বলল, ব্লু বার্ড, রুমে আসো। নীলিমা
ভাবলো মেহরান হয়তো কোনো প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পাচ্ছে না, তাই এইভাবে ডাকছে। ভেবেই নীলিমা রুমে যেতেই দেখলো মেহরান স্ক্রাবার হাতে নিয়ে রক্তিম দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নীলিমা মেহরানের ওই চাহনি দেখে শুকনো ঢোক গেল। মেহরানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এইভাবে স্ক্রাবার নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মেহরান কিছু না বলে নীলিমার কাছে এসে ওর ডান হাত জোরে জোরে খুঁজতে লাগলো আর বিড়বিড় করে বলতে থাকলো, আমি ছাড়া তোমার হাত দ্বিতীয় কোনো পুরুষ ছুঁতে পারবে না, সে আমার যত আপনজনই হোক না কেন। তুমি জানো পুরুষের নজর কত নিকৃষ্ট? এরা রক্তের সম্পর্কের মানুষকেও ছাড়ে না। সেখানে বাবা তো তোমার রক্তের কেউ নয়। মেহরানের বিড়বিড় করে বলা কথাগুলো নীলিমা শুনতে পেল। আর এতক্ষণে ওর কাছে গতকাল রাত থেকে ঘটে যাওয়া সব কাহিনী পুরো পানির মতো পরিষ্কার হয়ে গেল। তৎক্ষণাৎ হাত ছাড়ি দিয়ে মেহরানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বিস্ফোরিত নয়নে মেহরানের দিকে তাকিয়ে বলল, আপনার মতো বিকৃত মস্তিষ্কের মানুষ আমি কখনো দেখিনি। মেহরান বাঁকা হাসি দিয়ে নীলিমার দুই কাঁধে হাত রেখে বলল, ও, আমি বিকৃত মস্তিষ্কের মানুষ, তাই না? পরপুরুষের ছোঁয়া খুব ভালো লাগে তোমার। আমি থাকতে সেটা কখনো হতে দেব না। তুমি শুধু আমার, তোমার সর্বাঙ্গে শুধু আমার হাত দেওয়ার অধিকার থাকবে, আর কারো না। মেহরানের কথা শুনে রাগে ঘৃণায় নীলিমার কান ঝাঁঝা করে উঠছে। দুই কান চেপে ধরে মেহরানকে চিৎকার করে বলল, আপনি দয়া করে চুপ করুন। আপনার এই ধরনের নিকৃষ্ট কথা আমি নিতে পারছি না। শেষ পর্যন্ত আপনার বাবাকে নিয়ে আমাকে সন্দেহ করলেন। আমি কি একবারও তোমাদের সন্দেহ করেছি? আমি তো শুধু সাবধান করছি। তুমি জানো পৃথিবীতে প্রতিনিয়ত কত ক্রাইম ঘটে যায়। আমাদের দেশে বেশিরভাগ মেয়েরা হ্যারাসমেন্ট হয় তাদের রক্তের মানুষদের কাছ থেকে। তাদের কেউ বাবা, কেউ শ্বশুর, কেউ ভাই, কেউ দাদা, কেউ নানা, ফুপা, খালু ইত্যাদি। এইসব মানুষগুলো সমাজে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করলেও মুখোশের আড়ালে একটি মেয়ের সামনে সুযোগ বুঝে ঠিক তার বিকৃত রূপ তুলে ধরে। আমি জানি আমার বাবা একজন সৎ চরিত্রবান মানুষ, কিন্তু মানুষের মন পরিবর্তন হতে 1 সেকেন্ডও সময় লাগে না। তাই নেক্সট টাইম আমার বাবার থেকে 10 হাত দূরে থাকবে, মনে থাকে যেন। কথাগুলো বলেই মেহরান দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। নীলিমা মেহরানের যাওয়ার পানে তাকিয়ে ধপ করে ফ্লোরে বসে নিজের চুলগুলো খামচে ধরল। এক সময় ফুপিয়ে কান্না করতে লাগলো। অতিরিক্ত কান্না করার ফলে ওর প্যানিক অ্যাটাক হলো। ফ্লোরেই জ্ঞান হারালো নীলিমা। দুপুরের একটু পরে উঠে দেখলো ওর পাশে বসে আছে একজন মহিলা ডক্টর। নীলিমার জ্ঞান ফেরার পর আশেপাশে তাকিয়ে দেখলো মেহরান ব্যালকনির কর্নারে দাঁড়িয়ে আছে। ডক্টর নীলিমাকে তাকাতে দেখে মেহরানকে ডাক দিল। ডক্টরের কণ্ঠ পেয়ে মেহরান পেছনে তাকিয়ে দেখলো নীলিমার জ্ঞান ফিরেছে। মেহরান দ্রুত পায়ে নীলিমার কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় নীলিমা বেশ লজ্জা পেল। মেহরানকে সরানোর চেষ্টা করলো আর বলতে থাকলো, প্লিজ, একজন বাইরের মানুষের সামনে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? নীলিমার কোনো কথাই মেহরানের কর্ণকর হচ্ছে না। সে তো পারলে নীলিমাকে কলিজার মধ্যে ঢুকিয়ে ফেলে। নীলিমার কপালে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে মেহরান আলতো করে ওর কপালে চুমু দিল। এইবার তো নীলিমার লজ্জায় শেষ প্রায়। এদিকে মেহরানের কাণ্ড দেখে ডক্টর ও ভেবেচাকা খেয়ে গেল। গলা খকাড়ি দিয়ে বলল, মিস্টার মেহরান, এখন আপনার স্ত্রীর একটু রেস্ট প্রয়োজন। উনি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তা করে মস্তিষ্কে অতিরিক্ত প্রেশার দিয়েছেন, তাই তার প্যানিক অ্যাটাক হয়েছে। ওনাকে মেন্টালি ও ফিজিক্যালি ফিট থাকতে হবে, নইলে আবারও প্যানিক অ্যাটাক হতে পারে। আমি প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখেছি এগুলো তাকে নিয়মিত খাওয়াবেন। এখন আমি আসি। মেহরান ডক্টরের দিকে আর চোখে তাকিয়ে থ্যাঙ্কস দিয়ে তার ফ্রিজে বিদায় দিল। তারপর নীলিমার জন্য কিচেন থেকে স্যুপ এনে ওকে খাইয়ে দিতে লাগলো। নীলিমাও চুপটি করে খেয়ে নিল। খাওয়া শেষ হলে মেহরান নীলিমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, খুব তো বলেছিলে আমি নাকি অতিরিক্ত ডিপ্রেশনের কারণে রেগে যাই, কিন্তু তুমি তো দেখছি অতিরিক্ত ডিপ্রেশনের কারণে অজ্ঞান হয়ে যাও। ভাবছি ডক্টরের সাজেস্ট করা ওষুধের পাশাপাশি আমাকে দেওয়া ওষুধগুলো তোমায় খাওয়াবো, তাহলে আর বারবার প্যানিক অ্যাটাক হবে না। বলেই মেহরান সুপের বাটি নিয়ে দুপুরের খাবার আনতে চলে গেল। মেহরানের এহেন কথায় নীলিমার ভয়ে গলা শুকিয়ে গেল। টি টেবিলে থাকা পানের গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল। ভাবল
হে আল্লাহ, আমি এটা কোন সমস্যায় পড়লাম? এই লোকটা এই ভালো তো এই মন্দ। উনি যদি এই ওষুধগুলো আমায় সত্যিই খাইয়ে দেয় তাহলে দেখা যাবে রিয়েকশন হয়ে উল্টো আমি নিজেই সাইকো হয়ে যাব। না না না, ওষুধগুলো এখনই সরিয়ে ফেলতে হবে। ভেবে নীলিমা বিছানা থেকে তড়িঘড়ি করে উঠে ড্রেসিং রুম টেবিলের ড্রয়ার থেকে ওষুধগুলো নিয়ে ম্যাট্রেসের নিচে রেখে দিল। এইদিকে মেহরান দুপুরের খাবার এনে বলল, আজ অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি সন্ধ্যার পরে বাসায় ফিরব, তুমি রেডি থেকো। আমি বাবাকেও বলেছি আজ সন্ধ্যায় আমরা শাশু মামের বাসায় যাব। আর হ্যাঁ, আমি সব কিছু রান্না করে রেখে গিয়েছি, আর তোমার খাবারও দিয়ে গেলাম, তুমি ভুলেও নিচে নামবে না। মেহরানের মুখে কথাটি শুনে নীলিমা মনে মনে অনেক খুশি হলো। কতদিন পর ও রেহানা আন্টিকে দেখতে যাবে। পরক্ষণেই মনে হলো এই সন্দেহবাদ সাইকো লোকটাকে খুশি প্রকাশ করা যাবে না। ভেবেই নীলিমা মনে মনে খুশি হলেও মেহরানের সামনে সেটা প্রকাশ না করে মুখ গুমরা করে হাবুডুব মাথা নাড়ল। মেহরান মুচকি হেসে নীলিমার ঠোঁট জোড়ায় চুমু দিয়ে চলে গেল। নীলিমা আজ সারাদিনেও নিচে নামেনি। ওর পুরোটা সময় কেটেছে ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে। সন্ধ্যার দিকে নীলিমা ব্যাগপত্র গুছিয়ে পরিপাটি হয়ে মেহরানের জন্য অপেক্ষা করছিল। মেহরান বাসায় এসে প্রথমে ওর বাবার রুমে গিয়ে তাকে রেডি হতে বলে বেডরুমে আসে। বিছানায় ব্যাগ ভর্তি জামা কাপড় দেখে নীলিমার দিকে তাকিয়ে বলল, এত জামা কাপড় নিয়েছো কেন? নীলিমা বলল, আমি ভেবেছি কয়েকদিন রেহানা আন্টির কাছে থাকবো আর সেখানে থেকে ইউনিভার্সিটিতে যাব, তাই আমি ব্যাগে বই খাতাও নিয়েছি। নীলিমার কথা শুনে মেহরান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ব্যাগের কাছে গিয়ে চেইন খুলে সব জামা কাপড় বিছানায় ফেলে দিয়ে চোয়াল শক্ত করে বলল, আমরা শুধু আধা ঘন্টার জন্য সেখানে যাচ্ছি, সেটাও শুধু আমার বাবার সাথে শাশু মামের দেখা করানোর জন্য। দেখা করে আমরা চলে আসব। নীলিমা আর কিছুই বলতে পারল না। ভাবল, আমারই ভুল ছিল জেনে শুনে এই সাইকোর প্রেমে পড়া। এর থেকে স্বাভাবিক আচরণ আশা করাও তো ভুল। এখন এই বেহায়া মনটাকে যদি ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিতে পারতাম তাহলে শান্তি পেতাম। রাত 8:50 মেহরুন চৌধুরীর বাড়ির দরজায় কলিং বেলের আওয়াজ হতেই মেহরুন চৌধুরী দরজা খুলে দিলেন। দরজা খুলতেই সামনে দেখলেন পরিচিত সে মুখ। স্বয়ং আরহান চৌধুরী তার সামনে দাঁড়িয়ে আছে। মেহরুন চৌধুরী তার সামনে থাকা ব্যক্তিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময়কর কণ্ঠে বলে উঠল। আরহান চৌধুরী বকা হেসে বললেন, আমার বেয়াই বাড়ি কি আমার আসার নিষেধ আছে? পেছন থেকে মেহরান বলে উঠল। শাশু মম, ইনি হলেন আমার বাবা আরহান চৌধুরী। মেহরুন চৌধুরী অবাক হয়ে মেহরানকে বলল, হা হা হা, ওটা তো আপনাকে তালগোল পাকাতে বলেছিলাম। এনিওয়ে, আপনার বেআইকে ভেতরে ঢুকতে দিবেন না, নাকি এখনও বাইরে দাঁড় করিয়ে রাখবেন? আমার বাবা সুদূর সুইজারল্যান্ড থেকে তার একমাত্র বেআইনের সাথে দেখা করতে এসেছে, এভাবে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা বেমানান। শাশু মম, সাইডে দাঁড়ান, ভেতরে ঢুকতে দিন। বলেই মেহরান তার বাবাকে নিয়ে ভেতরে প্রবেশ করল। তাদের পিছু পিছু নীলিমাও ভেতরে ঢুকল। এদিকে আরহান চৌধুরীকে দেখে মেহরুন চৌধুরী এখনো শকে আছে। কিছুতেই কিছু মেলাতে পারছেন না। সত্যি সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। রেহানা বেগম কিচেনে কাজ করছিলেন। এমন সময় নীলিমা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলল, আন্টি, কতদিন পর তোমার শরীরের ঘ্রাণ পেলাম। নীলিমার কণ্ঠ শুনে রেহানা বেগম যেন তার কানকে বিশ্বাস করতে পারছিলেন না। নীলিমা মুচকি হেসে বলল, এই তো বেশিক্ষণ হয়নি। আর শুধু আমি না, আমার সাথে আমার স্বামী এবং শ্বশুরও এসেছে। তুমি খুব তাড়াতাড়ি তাদের জন্য নাস্তা রেডি করো, আমি তোমায় সাহায্য করছি। এইদিকে নীলিমাকে কিচেনের দিকে যেতে দেখে মেহরান ওর পেছনে আসছিল। নীলিমাকে রেহানা বেগমকে জড়িয়ে ধরতে দেখে মেহরানের মাথায় আবার ওর রক্ত চড়ে যায়। কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে কিচেনে ঢুকে নীলিমাকে ডেকে বলে, ব্লুবার্ড, তুমি এখানে কি করছো? মেহরানের কণ্ঠ শুনে নীলিমা আটকে ওঠে। তার দিকে তাকিয়ে ভীতু কণ্ঠে বলল, আমি আন্টির সাথে দেখা করতে এসেছি আর এখন তাকে নাস্তা বানানোর জন্য সাহায্য করব। মেহরান রেহানা বেগমের দিকে তাকিয়ে তাকে সালাম দিল। মেহরান নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, আপনার মেয়ে শুধু আমার থেকে পালাই পালাই করে, তাই ওকে এতটা আগলে রাখতে চাই, তবুও ও বোঝে না। আপনি আপনার মেয়েকে বলুন ও যেন আমার থেকে দূরে যাওয়ার চিন্তা না করে, তাহলে কিন্তু ওকে সারা জীবনের জন্য শিকল দিয়ে বেঁধে রাখবো। বলেই দুষ্ট হাসি দিল মেহরান। রেহানা বেগম মেহরানের কথাগুলো শুনে বেশ খুশি হলেন।
রেহানা বেগমের কথা শুনে নীলিমা ম্লান হেসে ভাবল, সত্যি সে আমায় পাগলের মতো ভালোবাসে। তার এই ভালোবাসার বিবরণ যদি তুমি জানতে তাহলে এটাকে বিকৃত মস্তিষ্কের ভালোবাসা বলতে। রেহানা বেগম নাস্তা নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করতে দেখলেন আরহান চৌধুরী সোফায় পায়ের উপর পা তুলে বসে আছেন, আর তার সামনে মুখের রকচটা ভাব নিয়ে বসে আছে মেহরান চৌধুরী। তাদের পাশের সোফায় বসে আছে মেহরান এবং নীলিমা। রেহানা বেগম আরহান চৌধুরীকে অনেক বছর আগেই বাড়িতে দেখেছিলেন। ব্যবসায়িক কাজে কথা বলতে তিনি এই বাড়িতে এসেছিলেন। তাছাড়াও শুনেছেন আরহান চৌধুরী নীলিমার বাবার দুঃসম্পর্কে চাচাতো ভাই হয়, কিন্তু সে যে মেহরানের বাবা এটা রেহানা বেগম জানতো না। ভেবেই খাবারের ট্রে নিয়ে টি টেবিলে রাখল। আরহান চৌধুরী কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে বললেন, আরে বাহ, কফিটা তো দারুণ হয়েছে। তবে বেয়ান বানালে হয়তো আরো মজা হতো। কেন, লন্ডনে তো নিজের কাজ নিজেই করতে হয়, তখন কি আপনার দ্বিতীয় স্বামী কিচেনে যায়? কথাটা ব্যঙ্গাত্মক সুরে বললেন আরহান চৌধুরী। নীলিমা শ্বশুর এবং মায়ের এরকম তোতেরা বাঁকা কথা শুনে কিছুই বুঝতে পারছে না। চোখ পাকিয়ে তাকিয়ে ভাবল, মিরহান যেমন করে মায়ের সাথে কথা বলে, আমার শ্বশুরও দেখছি সেইভাবেই কথা বলে। আর আমার মাও কম যায় না, সব সময় তার রক্তকণিকা টকবক করে ফুটতে থাকে। মেহরান তার বাবাকে বলল, উফ বাবা, তুমিও না। আমার শাশু মম হলেন মিস ডাইনার মতো সুন্দরী। ওনার হাত কি আমার দ্বিতীয় শ্বশুর কিচেনের ওই থালা বাসনে লাগাতে দিবেন? আমার শ্বশুরই সেখানে ঘর সংসার সামলায়, আর শাশু মম আমার এক্স শ্বশুরের বিজনেস সামলায়, তাই না শাশু মম? মেহরানের ঠেস মারা কথা শুনে মেহরুন চৌধুরী রেগে অরুণচণ্ডী হয়ে বললেন। আরহান চৌধুরী এবার দাঁড়িয়ে গেলেন। মেহরুন চৌধুরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জল শক্ত করে বললেন, হ্যাঁ, আমার ছেলেকে আমার আদব কায়দায় শিক্ষা না দিলেও আপনার মতো অশ্লীল হওয়া শিক্ষা দেয়নি। আরহান চৌধুরী পাকা হেসে বললেন, জোর করে তুলে নিয়ে বৈধভাবে বিয়ে করে ওরা সংসার করেছে, কিন্তু আপনার মতো অবৈধ কাজ করে অন্য সংসার ভাঙেনি। বলেই মেহরানের দিকে তাকিয়ে বললেন, ইহরান, আমি যেই উদ্দেশ্য এসেছিলাম সেটা পূরণ হয়ে গেছে। এখন নীলিমাকে নিয়ে বাড়িতে চলো। বলেই তিনি হন হন করে সেখান থেকে চলে গেলেন। মেহরান এতক্ষণ নীরব দৃষ্টিতে বাবা আর শাশুড়ির ঝগড়া উপভোগ করছিল। সে জানতো তার বাবা এখানে এসেছে মেহরুন চৌধুরীকে নাস্তানাবোধ করতে, আর সেটা যে খুব ভালোভাবে করতে পেরেছে সেটা মেহরুন চৌধুরীর চেহারাতেই স্পষ্ট ফুটে উঠছে। এদিকে এই কাহিনী দেখে নীলিমা তো পুরো পোকা বনে গেল। সবকিছু ওর মাথার ওপর দিয়ে গেল। মেহরান নীলিমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, নাও, আমার বাবার 16 কলা পূরণ হয়েছে, এখন বাসায় চলো। বলে নীলিমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। এইবার নীলিমা পড়লো মহা বিপদে। একদিকে ওর মা আর একদিকে মেহরান ওর হাত ধরে আছে। নীলিমা ভাবলো, একজন তো সৎ মায়ের থেকেও বেশি খারাপ, আর একজন বদ্ধ পাগল উন্মাদ, যে কিনা তার কারাগারে সব সময় আমায় বন্দি করে রাখতে চায়। হে আল্লাহ, সাহায্য করো আমায়, কোথায় যাব আমি? মেহরান মেহরুন চৌধুরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার মেয়ে এখন আমার বউ হয়, এটা বারবার কেন মনে করিয়ে দিতে হয় আপনাকে? আর জানেন তো, প্রথমে ও আমাকে ভালো না বাসলেও এখন অনেক ভালোবাসে। বলেই নীলিমার দিকে তাকিয়ে বলল, কি তাই না ব্লুবার্ড? নীলিমা এই কথা কিছুতেই অস্বীকার করতে পারবে না। সত্যি ও মেহরানকে খুব বেশি ভালোবাসে, তাই তো মেহরানের এত মেন্টাল টর্চার ও মুখ বন্ধ করে সহ্য করছে। ভেবেই নীলিমা মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল। নীলিমার এই একটি শব্দই যেন মেহরানের জন্য যথেষ্ট ছিল। মেহরান মেহরুন চৌধুরীর দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলল, আপনার উত্তর পেয়ে গেছেন তো, এইবার আমার বউয়ের হাতটা ছাড়ুন। মেহরুন চৌধুরী কথাগুলো বলছে আর রেহানা বেগম পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে। নীলিমা তো ওর মায়ের ইমোশনাল কথা শুনে এক মুহূর্তের জন্য গলে পানি হয়ে গেল। মেহরানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ, আজ আমি রেহানা আন্টির কাছে থেকে যাই, আগামীকাল সকালে আপনি আমাকে নিয়ে যাবেন। মেহরান খুব ভালোভাবে বুঝতে পেরেছে মেহরুন চৌধুরীর ইমোশনাল ব্ল্যাকমেইলের ফাঁদে পড়ছে নীলিমা, কিন্তু মেহরান বেঁচে থাকতে নীলিমাকে তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মেহরান নীলিমার হাতের বাঁধন আরো শক্ত করে দাঁত কিরমির করে বলল, তোমার মায়ের মেলোড্রামা তুমি বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পেরেছি।
উনি তোমাকে চান না, তোমার সম্পত্তি চান। বলেই মেহরুন চৌধুরীর দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে আসলে সবার সামনে আপনার মুখোশ টেনে হিচড়ে খুলব, তখন পালানোরও জায়গা পাবেন না। আমার বউয়ের হাত ছাড়ুন। মেহরানের কঠোর কণ্ঠে কথাগুলো শুনে মেহরুন চৌধুরীর হাতের বাঁধন অটোমেটিক আলগা হয়ে গেল। মেহরান সেদিকে তাকিয়ে বকা হেসে আরেক মুহূর্ত সেখানে সময় নষ্ট করলো না। নীলিমার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে গেল। নীলিমার মস্তিষ্কে এতটুকু পরিষ্কার হলো যে আরহান চৌধুরী, মেহরান এবং মেহরুন চৌধুরীর মধ্যে আগে থেকেই শত্রুতা আছে, নইলে এইভাবে কেউ কারো প্রতি রিয়েক্ট করতে পারে না। বাসায় এসে ডাইনিং টেবিলে আরহান চৌধুরী, মেহরান এবং নীলিমা কেউ কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো। নীরবতা ভেঙে আরহান চৌধুরী বললেন, তোমরা দুজন কি এখানেই সেটেল হতে চাও নাকি সুইজারল্যান্ড? মেহরান গম্ভীর কণ্ঠে বলল, আমার স্ত্রী বাংলাদেশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই এখানেই সেটেল হতে চাই। অলরেডি সেটেল হয়ে গেছি, এখন শুধু বাচ্চা হলেই পরিপূর্ণ হবে। মেহরানের মুখে বাচ্চার কথা শুনে নীলিমা ভীষণ খেল, কাঁদতে লাগলো। মেহরান ওকে পানির গ্লাস এগিয়ে দিল। নীলিমা পানি খেয়ে প্লেট নিয়ে কিচেনে চলে গেল। লজ্জায় নীলিমার গাল লাল হয়ে গেছে। ভাবলো, কি ঠোঁটকাটা লোক, নিজের বাবার সামনে এইভাবে বাচ্চার কথা বলতে কি লজ্জাও লাগে না? উফ, এই পাগল লোকটাকে নিয়ে সামনে যে কত ভোগান্তি আছে আল্লাহ জানে। আর রাতে মেহরানের আগে নীলিমা বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মেহরান ল্যাপটপে অফিসের কিছু কাজ করে নীলিমার কাছে এসে জড়িয়ে ধরে ওর ঘাড়ে অনবরত চুমু দিতে লাগলো। মেহরানের এহেন কাণ্ডে নীলিমার শরীরে শিহরণ বয়ে গেল, কিন্তু আজ সকালের ঘটনা নীলিমা কিছুতেই ভুলতে পারছে না। তাই ও কোনো সাড়া না দিয়ে ঘুমের ভান ধরে রইল। মেহরান বুঝতে পেরেছে নীলিমা ঘুমানোর অভিনয় করেছে, কারণ ওর শরীর শক্ত হয়ে আছে। যদি সত্যি ঘুমতো তাহলে ওর পুরো শরীর নরম থাকতো। মেহরান দুষ্ট হেসে নীলিমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, জানো তো, স্বামী স্ত্রীকে কাছে ডাকলে স্ত্রীর উচিত স্বামীর কাছে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা, কিন্তু তুমি দেখছি পুরো উল্টো। আমি তোমার কাছে নিজেকে আকর্ষিত করছি আর তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে ঘুমের অভিনয় করছো। মেহরানের কথা শুনে নীলিমা ভাবল, এই লোকটা কত চালাক, কিভাবে বুঝলো আমি ঘুমের অভিনয় করছিলাম? ভেবে নীলিমা মেহরানের দিকে ফিরল। পিট পিট করে তাকিয়ে বলল, আমার এখন মুড নেই। সকালে আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, আর যদি সারাদিনও আপনি আমার সাথে ধমক দিয়ে কথা বলেছেন, তাই এখন আমার মন মেজাজ ভালো নেই। মেহরান নীলিমাকে জড়িয়ে ধরে বলল, ওকে, আজ সারা রাত তোমাকে আদর করে তোমার মেজাজ ভালো করে দিব। প্লিজ না করো না ব্লুবার্ড। নীলিমা অভিমানী কণ্ঠে বলল, আপনি যখন চান তখন আমি না বললেই দোষ, আর আপনি যখন আমার সব কিছুতে না করেন তখন আমার কেমন লাগে একবারও কি ভেবে দেখেছেন? মেহরান বুঝতে পেরেছে আজ সকাল থেকে সে একটু ওভার রিয়েক্ট করে ফেলেছে, তাই মুচকি হেসে বলল, ওকে, আই এম সরি সুইটহার্ট, আর এমন হবে না। তবে তুমি আমার কাছে এমন কোনো আবদার করবে না যে তাতে আমি তোমাকে না বলতে বাধ্য হই। এইবার তো আমায় আদর করো। মেহরানের মিষ্টি মিষ্টি কথায় নীলিমার নরম মন করে গেল। ভাবল, উনি তো অসুস্থ, তাই হুটহাট এরকম ব্যবহার করে। ঠিকমতো ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। এই মুহূর্তে তাকে অবহেলা করা একদম উচিত হবে না। তাছাড়া মেহরানের এই স্পর্শ নীলিমা কখনোই ফেরাতে পারে না, হয়তো জৈবিক চাহিদা বা অপরিসীম ভালোবাসার কারণে, অথবা দুটোই। নীলিমা মুচকি হেসে নিজে থেকে মেহরানের ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। ধীরে ধীরে দুজনের স্পর্শ আরো গভীর থেকে গভীর হতে লাগলো। সেই রাতে ওরা আবারও ডুব দিল প্রেম সাগরে। সকালে মেহরান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজে নাস্তা বানালো, তারপর তার বাবাকে নিয়ে ব্রেকফাস্ট করলো। মেহরানের আজ ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই বেডরুমে এসে রেডি হয়ে নীলিমার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ডক্টরের দেওয়া ওষুধ খেয়ে নীলিমা এখনো বেঘরে ঘুমোচ্ছে। মেহরান কিছুক্ষণ নীলিমার দিকে তাকিয়ে ভাবল, প্রতিক্ষণে তোমার উপর একবার করে আসক্ত হয়ে পড়ছি ব্লুবার্ড। কি আছে তোমার মাঝে? তুমিও তো সাধারণ একজন মানুষ, তবুও কেন বারবার তোমার প্রেমে পড়ে যাই? হয়তো এটা তোমার প্রতি আমার অদ্ভুত অনুভূতির বহিঃপ্রকাশ। কথাগুলো অস্ফুট স্বরে বলেই মেহরান মুচকি হেসে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। নীলিমার ঘুম ভাঙল সকাল 10:30। ঘড়িতে এত সময় দেখে নীলিমা মাথায় হাত দিল। আশেপাশে তাকিয়ে দেখলো মেহরান নেই। মাথায় হাত দিয়ে বুঝতে পারলো
ওষুধে হয়তো ঘুমের পরিমাণ বেশি ছিল। ডিপ্রেশনে থাকা রোগীদের ওষুধের মধ্যে ঘুমের ডোজ বেশি থাকে। ভেবেই ম্লান হাসলো নীলিমা। আবারও ভাবল, ভেবেছিলাম আমার সাইকো স্বামীকে ওষুধ খাওয়াবো, কিন্তু তার বদলে আমার নিজেরই ওষুধ খেতে হচ্ছে। অবশ্য তাকেও তো খাবারের সাথে ওষুধ দিচ্ছি। ভাগ্যিস এখনো কিছু বুঝতে পারেনি। বুঝতে পারলে কি হতো আল্লাহ জানে। নীলিমা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছিল, এমন সময় আরহান চৌধুরী নীলিমাকে বললেন। মামুনি, নাস্তা করে আমার রুমে একটু আসো। নীলিমা ভাবল, এখন তো সে বাসায় নেই, বাবা যেহেতু ডাকছে এখন যাওয়া যায়, উনি তো আর দেখবে না। ভেবে নীলিমা আরহান চৌধুরীকে বলল। আচ্ছা বাবা, আমি আসছি। আরহান চৌধুরী ম্লান হেসে চলে গেলেন। নীলিমা নাস্তা করে ডাইনিং রুম গুছিয়ে আরহান চৌধুরীর রুমে যেতে দেখলো সে বিছানায় বসে পাসপোর্ট সাইজের একটি ছবির পিঠে এক দৃশ্যে তাকিয়ে আছে। নীলিমা একটু এগিয়ে দেখলো ছবিতে খয়েরি রঙের কাপড়ের ঘোমটা টানা মধ্যবয়সী একজন রমণী। নীলিমা আন্দাজ করতে পারলো এটা হয়তো মেহরানের মায়ের ছেলে। নীলিমা আস্তে একটা কাশি দিয়ে বলল, বাবা আমি এসেছি। আরহান চৌধুরী নীলিমার দিকে তাকিয়ে হাতের ছবিটা বিছানায় রেখে বললেন। এসো মামুনি, আমার পাশে বসো। আজ তোমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে রেখেছি। ভাবলাম এগুলো তোমার জানা দরকার। মেহরান হয়তো তোমাকে কথাগুলো বলেনি, জানি না ও কখনো বলবে কিনা, কিন্তু আমার শরীর বেশি ভালো না, কখন এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় জানি না, তাই কথাগুলো তোমার বলার জন্য মনস্থির করছি। নীলিমা আরহান চৌধুরীর থেকে এক ধাপ দূরত্বে বিছানায় বসল, বলল। বলুন বাবা, আমি আপনার কথাগুলো শুনতে চাই। এখানে বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি খুব রহস্য আর রহস্য। আপনার ছেলে আমাকে এখনো কিছুই বলেনি। আমার মনে প্রতিনিয়ত হাজারো প্রশ্ন বাসা বাঁধে। আপনার কথাগুলোর মাধ্যমে যদি সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাই তাহলে আমি এতেই শুকরিয়া আদায় করব। আরহান চৌধুরী নীলিমার দিকে একবার মলিন দৃষ্টিতে তাকিয়ে বিছানায় রাখা ছবিটি হাতে নিয়ে বলল। আমার হাতে যার ছবিটা দেখছো সে হলো আমার স্ত্রী আয়েশা। তাকে বিয়ে করার পর থেকে তার রূপের থেকেও তার গুণের প্রতি আমি বেশি আকৃষ্ট ছিলাম। প্রতিদিন তাকে নিত্য নতুনভাবে চেয়েছি। সে যৌথ পরিবার সামলে বাচ্চা লালন পালন করেও আমার সাথে রাতে যেভাবে হাসি মুখে কথা বলতো, তাতে আমার মনেই হতো না সে সারাদিন এত পরিশ্রম করে। উল্টো মনে হতো সে একজন রাজকন্যা আর বাকি সবাই তার দাসী। হা 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 হা। আসলে সে এত কাজ করেও বেশি পরিপাটি থাকতো, তাই তাকে এই উপাধি দিলাম। আমার বাবা মা মারা যাওয়ার পর আমরা 4 ভাই আলাদা হয়ে যাই। ব্যবসায়িক কাজের জন্য এক একজন এক এক জায়গায় চলে যায়। তোমার বাবা ছিলেন আমার দুঃসম্পর্কের চাচাতো ভাই। তিনি খুব ভালো মানুষ ছিলেন। দুঃসম্পর্কের আত্মীয় হলেও সে আমাকে খুব ভালোবাসতেন আর বিশ্বাস করতেন। একদিন তিনি আমাকে তার ব্যবসার পার্টনার হিসেবে যোগ করতে চায়। আমিও আর না করতে পারিনি। তারপর তিনি পরিবার সহ লন্ডনে চলে যায়। কিছুদিন পর শুনি সে মারা যায়। তোমার মা তোমাকে বাংলাদেশে তোমার দাদির কাছে রেখে যায়, আর সে আমার সাথে দেখা করে এই পার্টনারশিপ ভেঙে ফেলতে বলে, আর বলে সে একাই এই ব্যবসার দেখাশোনা করবে। প্রথমে আমি বেশ অবাক হলেও তোমার মায়ের চলাফেরা দেখে বুঝতে পেরেছিলাম লন্ডনে নিশ্চয়ই তিনি কাউকে বিয়ে করেছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আমার ধারণাই ঠিক। ওই মুহূর্তে আমার কাছে নতুন ব্যবসা করার টাকা ছিল না। আমি এই ব্যবসা থেকে যা উপার্জন করতাম সেটা দিয়েই আমাদের সংসার চলতো। তাই তোমার মাকে অনুরোধ করে বলেছিলাম যেন এই পার্টনারশিপ সে রাখে, কিন্তু আমার কথায় উনি আরও ফুটে ওঠে আমাকে হুমকি দিয়ে যায় আমি যদি তার কথা না শুনি তাহলে আমার জীবন তছনছ করে দিবে। তখন আমি আর কথায় তেমন পাত্তা দেইনি। ভেবেছি কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো তার উল্টো। তোমার মা আমাকে তার অফিসে ডাকে, আমিও যাই। ভেবেছিলাম সে হয়তো ব্যবসায়িক বিষয়ে কথা বলবে, কিন্তু তার মন মানসিকতা যে এতটা নিচে নামবে সেটা ভাবতে পারিনি।
সে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, আমার সাথে বাজেভাবে কয়েকটা ছবি তোলে। তখনকার সময় ছবি এডিট করা যেত না, তাই হয়তো তিনি সরাসরি এই ধরনের নিকৃষ্ট কাজ করেছে। সেই ছবি সে আমার স্ত্রীকে দেখায়। আমার প্রিয় মানুষটি হয়তো সেই কষ্ট সহ্য করতে পারেনি, তার হয়তো কষ্টে বুক ফেটে যাচ্ছিল। ওই মুহূর্তে আমাকে আর হিমরানকে রেখেই হার্ট অ্যাটাক করে সেখানেই পরপারে পাড়ি জমান আমার অর্ধাঙ্গিনী। আমি অফিস থেকে এসে যখন তার এই অবস্থা দেখি, সেদিন আমিও আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমাকেও যেন তার কাছে নিয়ে যায়, কিন্তু তিনি তো মহান, তার পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি হয়তো আমাকে মিহরানের জন্য বাঁচিয়ে রেখেছিলেন। ছোটবেলা থেকেই মিহরান ছিল বড্ড জেদি। আমি আমার ভাইয়ের কাছে যখন সব ঘটনা বলি, তখন মিহরান আড়াল থেকে সবকিছু শুনে নেয় আর মেহেরুন চৌধুরীর ছবিও দেখে ফেলে। ওর ছোট্ট মস্তিষ্কে তখন থেকেই প্রেশার পড়ে আর ধীরে ধীরে ও মানসিক রোগীতে পরিণত হয়। যখন আমরা বুঝতে পারিনি। তোমার মা আমাকে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন মানুষ দিয়ে প্রতিনিয়ত আমার হুমকি দেওয়াতো। আমি বুঝতে পেরেছিলাম এখানে থাকলে হয়তো আমার এবং মিহরানের জীবন সংকট হবে। আর আমাদের সাথে আরেকজনের জীবনও জড়িত ছিল, সে হলো আরিয়ান, মিহরানের মামাতো ভাই। ওর মা মারা যাওয়ার পর আমরা ওকে লালন পালন করি, তাই আমি মিহরানের বাড়িটি বিক্রি করে সেই টাকা নিয়ে মিহরান এবং আরিয়ানকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যাই। সেখানে আগে থেকেই আমার ব্যবসা ছিল, তাই সেখানেই স্থায়ীভাবে থাকতে শুরু করি। একদিন আরিয়ানের কাছ থেকে জানতে পারলাম মিহরানের অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে একটি মানসিক রোগ হয়েছে। এই রোগের দায়িত্ব অনেকদিন যাবৎ হাওয়ায় কারণে ওষুধ খেয়েও পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কিন্তু নিয়মিত ওষুধ খেলে নিয়ন্ত্রণে থাকবে। মিহরানকে বিষয়টি নিয়ে বলা মাত্রই ও ওষুধ খেতে নাকচ করে দিল। তারপর অনেক বোঝানোর পরেও ওকে ওষুধ খাওয়াতে পারিনি। ধীরে ধীরে ওর রাগ জেদ আরো বাড়তে লাগলো। আমি ডক্টরের সাথে কথা বলে জানতে পারি বাইরে থেকে ওকে দেখতে সুস্থ স্বাভাবিক মানুষ মনে হলেও ওর ভেতরে সেই মানসিক রোগ বাসা বেঁধেছে। সেটা ওষুধ না খেলে পরবর্তীতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এর মধ্যেই একদিন আরিয়ানের কাছ থেকে জানতে পারি মিহরান তোমাকে ভালোবাসে আর তুমি হলে মেহেরুন চৌধুরীর মেয়ে। এটা শোনার পর আমি সেদিন খুব রেগে গিয়েছিলাম, আর মিহরানকে সরাসরি তোমার ব্যাপারে না বলি, আর তুমি যে মেহেরুন চৌধুরী মেয়ে সেটাও বলি। মিহরান আমার কথা শুনে অট্ট হাসি দিয়ে বলেছিল ও আগে থেকেই সবকিছু জেনে বুঝে তোমাকে ভালোবেসেছে আর তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো বিয়ে করবে না। ধীরে ধীরে তোমার প্রতি ওর পাগলামি আরো বাড়তে থাকে। পড়ালেখার বাহিরে ও শুধু তোমাকে দেখতেই ব্যস্ত থাকতো। তুমি কখন কি করেছো সবকিছুই দেখতো, এমনকি তুমি রাতে ঘুমিয়ে গেলেও ও সারা রাত ওর রুমের দেয়ালে টানানো তোমার ছবিগুলো দেখতো আর একা একা কথা বলতো। বাবা হয়ে এইসব আমি সহ্য করতে পারিনি। এক সময় আমি ওর কথা মেনে নেই আর এটাও বলি তোমাকে বিয়ে করলেও মেহেরুন চৌধুরীর সাথে যেন কখনোই সম্পর্ক ঠিক না রাখে, আর তার অপরাধের শাস্তি যেভাবেই হোক তাকে দিতে হবে। এছাড়া ওকে এটাও বলেছি অবশ্যই তোমার মন জয় করে তোমাকে ভালোবাসতে হবে। মেহরান আমার কথায় রাজি হয় আর ও বিডিতে আসার সিদ্ধান্ত নেয়। মিহরানের আগে আরিয়ান বিডিতে আসে, তারপর থেকে আরিয়ানের সাথে তা আর যোগাযোগ করতে পারিনি। মিহরানকে জিজ্ঞেস করলেও ও বলল আরিয়ান নাকি ওর সাথে আরো যোগাযোগ করেনি। জানি না ছেলেটা কেমন আছে। যাই হোক, এত কিছু বলার এটাই উদ্দেশ্য, সেটা হলো আমি জানি মিহরান তোমার সাথে সবকিছু নিয়েই অতিরিক্ত বাড়াবাড়ি করে। তুমি ওকে ভালোবেসে ফেলেছো, তাই হয়তো এখনো ওর পাগলামিগুলো মেনে নিচ্ছ, কিন্তু ধীরে ধীরে ওর পাগলামি আরো বাড়তে থাকবে, তখন চাইলেও মেনে নিতে পারবে না।
কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষ একজন অস্বাভাবিক মানুষের অত্যাচার কখনোই দীর্ঘদিন সহ্য করতে পারে না। এক সময় এক সময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবে। তোমার ক্ষেত্রেও তাই হবে। তাই বলছি তোমার ছেলেটা যেহেতু আমার ছেলেটা যেহেতু তোমায় অনেক বেশি ভালোবাসে, তুমি পারবে ওকে সুস্থ করতে। ওকে তুমি ভালো করে বোঝালে ও তোমার কথা শুনবে। আমার এখন পর্যন্ত 2বার হার্ট অ্যাটাক হয়েছে। ডক্টর বলেছে আমাকে অতিরিক্ত টেনশন না করতে, কিন্তু নিজের সন্তানের এই দুরবস্থা দেখলে কেন কোনো বাবা মা ঠিক থাকতে পারে না। একাধারে কথাগুলো বলে আরহান চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে নীলিমার মাথায় হাত রাখলেন। নীলিমা ফ্লোরের দিকে দৃষ্টি রেখে অনবরত কান্না করছে। নীলিমার কান্না মিশ্রিত চেহারা আরহান চৌধুরী ছাড়া আরো একজন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। সে আর কেউ নয়, স্বয়ং মেহরান। মেহরান মিটিং শেষ করে ল্যাপটপে দেখছিল নীলিমা কি করছে, কিন্তু ও দেখলো নীলিমার রুমে নেই। একে একে মেহরান ডাইনিং রুম, ব্যালকনি, ছাদ সবকিছু চেক করলো। অবশেষে তার বাবার রুমে চেক করতেই দেখলো নীলিমা এক হাত দূরে আরহান চৌধুরীর পাশে বসে কথা বলছে। প্রায় 1 ঘন্টা কথা বলার পর নীলিমার কান্না মিশ্রিত চেহারা দেখে মেহরানের খুব কষ্ট হলো। তার থেকেও বেশি কষ্ট হলো যখন আরহান চৌধুরী নীলিমার মাথায় হাত রেখেছে। এটা দেখে মেহরান আর স্থির থাকতে পারল না। ক্ষুব্ধ নয়নে তাকিয়ে ল্যাপটপ বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে নীলিমা কান্না করে আরহান চৌধুরীকে বলতে থাকলো, আমি আমার মায়ের কুকর্মের জন্য লজ্জিত বাবা। তিনি যে এতটা নিচু মনের মানুষ সেটা আমার জানা ছিল না। আমার মায়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর আপনার ছেলেকে আমি সত্যিই খুব ভালোবেসে ফেলেছি, তাই তাকে এত কিছুর পরেও ছেড়ে যেতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম আমার সর্বোচ্চ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করব। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আরহান চৌধুরীর কিছুক্ষণ আগেই বুকের মধ্যে হালকা ব্যথা অনুভব হচ্ছিল। ধীরে ধীরে ব্যথা আরো বাড়তে লাগলো। তিনি ভাবলেন গতকাল রাত জাগার কারণে হয়তো এমন হচ্ছে, একটু ঘুমলেই ঠিক হয়ে যাবে। তাই তিনি নীলিমাকে বললেন, আমি মন ভরে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোমাদের জন্য। তোমরা যেন একে অপরকে পরিপূরক হয়ে থাকো। মামনি, আমার বুকে হালকা ব্যথা অনুভব হচ্ছে। রাতে ঠিক মতো ঘুম হয়নি, এখন ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। নীলিমা একটু চিন্তিত মুখ নিয়ে বলল, সে কি বাবা, আপনি ওষুধ খেয়েছেন? খেয়েছি। আচ্ছা বাবা, আপনি রেস্ট করুন, আমি রুমে যাচ্ছি। কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন। বলেই নীলিমা রুমের বাইরে যেতেই দেখলো দরজার সামনে পকেটে 2 হাত গুজে রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরান। নীলিমা এই সময় মেহরানকে আশা করেনি, তাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এই সময় বাসায় আসলেন যে? মেহরান বাঁকা হেসে বলল, কেন এখন বাসায় আসাতে কি তোমাদের অসুবিধা হয়ে গেল? নীলিমার এইবার বেশ রাগ হলো। শ্বশুরের সামনে মেহরানের এমন হেয়ালি কথা নীলিমা কিছুতেই সহ্য করবে না। নীলিমা মেহরানের হাত ধরে রুমের বাইরে নিয়ে গেল। নিচু স্বরে বলল, কি হচ্ছেটা কি? এইভাবে কথা বলছেন কেন? বাবার বুকে হালকা ব্যথা হচ্ছে, সে এখন ঘুমাবে। প্লিজ ঘরে চলুন। আরহান চৌধুরীর বুকে ব্যথা শুনে মেহরান তার রুমে গিয়ে বলল, বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি কি তোমাকে হসপিটালে নিয়ে যাব? আরহান চৌধুরী মৃদু হেসে বললেন, না বাবা, রাতে ভালোভাবে ঘুম হয়নি, এখন ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি ঘুমাও, আর কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবে। বলেই নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওর হাত ধরে উপরে নিয়ে গেল। এইভাবে হাত ধরে টেনে উপরে নিয়ে আসাতে নীলিমা বেশ ভুরকাল। বলল, কি হয়েছে? এভাবে টেনে আনলেন যে? মেহরান নীলিমার কাছে এসে বলল, বাবার সাথে এতক্ষণ কি কথা বলছিলে? আর বাবা ওভাবে তোমার মাথায় হাত দিচ্ছিল কেন? হোয়াই? অ্যান্সার মি। নীলিমা ভাবল, উনি জানলো কিভাবে আমি বাবার সাথে কথা বলছিলাম? পরক্ষণেই ভাবল, ও, সে তো সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছে, সেটা তো ভুলেই গেছিলাম। উনি তো আমাকে বাবার থেকে 10 হাত দূরে থাকতে বলেছিল, আমি তো তার কথা মানিনি। এখন কি হবে? তার পাগলামি কি আরো বেড়ে যাবে? নীলিমার ভাবনার মাঝে মেহরান ওর 2 বাহু ধরে চেঁচিয়ে বলল, তোমাকে বাবার থেকে দূরে থাকতে বলেছিলাম, তুমি আমার কথা শোনোনি। তাই আজ থেকে তোমার এই রুম থেকে বের হওয়া বন্ধ। তুমি আর কোথাও যেতে পারবে না। তোমার অস্তিত্ব আজ থেকে এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বলেই মেহরান ম্যাট্রেসের নিচ থেকে ঔষধগুলো বের করে বলল, এগুলো লুকিয়ে রেখেছিলে তাই না?
আর বাকি ওষুধগুলো তুমি আমায় খাবারের সাথে মিশিয়ে খাইয়েছো, তাই না ব্লুবার্ড? এখন এই ওষুধ যে দিয়েছে তাকে এর শাস্তি পেতেই হবে। ডক্টর মেহের আফরোজকে আমি কিছুতেই দেব না। মেহরানের মুখে ডক্টর নাম শুনে নীলিমা তার কাছে এসে বলল, প্লিজ আপনি ডক্টর মেহের আফরোজকে কিছু বলবেন না। উনি আমার কথা অনুযায়ী ওষুধগুলো দিয়েছে। উনি যদি জানতেন আপনি এতটা ডেঞ্জারাস তাহলে কখনোই ওষুধগুলো দিতেন না। মেহরান ড্যাফল হেসে বলল, ওকে ফাইন, আমি তাকে কিছুই করব না, তবে একটা শর্তে। কি সত্য? তোমাকে প্রতিটি ওষুধের পাতা থেকে ওষুধগুলো বের করে সেগুলোকে কেচি দিয়ে কুটি কুটি করে কাটতে হবে। কি রাজি? নীলিমা ভাবল, এই ওষুধগুলো কেটে ফেললে মিরহানকে আর সুস্থ করা সম্ভব নয়। আমার এতদিনের সব কষ্ট বিফলে যাবে। না, আমাকে তার প্রতি কঠোর হতে হবে, নইলে তাকে কিছুতেই থামানো যাবে না। ভেবে নীলিমা ক্ষুব্ধ নয়নে মেহরানের দিকে তাকিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে আপনার পাগলামি। আপনার সাথে থাকতে থাকতে আমি নিজেই অর্ধ পাগল হয়ে গেছি। আমি আর এক মুহূর্তও আপনার সাথে থাকবো না। আপনি যেদিন সুস্থ হবেন সেই দিন আমার কাছে আসবেন। একজন অস্বাভাবিক মানুষের সাথে থেকে আমি নিজেকে শেষ করতে চাই না। আজ এই মুহূর্তে আপনার জীবন থেকে আমি চলে যাব। বলেই নীলিমা বড় বড় পা ফেলে চলে যেতে নিলেই মেহরান দ্রুত এসে দরজার সামনে দুই হাত মেলে দাঁড়িয়ে বাঁকা হেসে নীলিমার দিকে ছুটে পড়ল। তুমি জানো যে তুমি এখান থেকে কখনোই পালাতে পারবে না, তবু কেন যে এত বাহানা করো বুঝি না। বলে মেহরান নীলিমার হাত শক্ত করে ধরে ওকে টেনে নিয়ে বিছানায় বসালো। তারপর টি টেবিলে থাকা এক গ্লাস পানির অর্ধেক পানি নিজে খেয়ে নীলিমার দিকে এগিয়ে বলল, অর্ধেক পানিটুকু খেয়ে নাও, তুমি খুব তৃষ্ণার্ত। আর হ্যাঁ, আমি যেখানে মুখ লাগিয়ে খেয়েছি সেখান থেকেই খাবে। জানো তো, স্বামী বা স্ত্রীর খাবার পাত্রে দুজন একসাথে একই স্থানে ঠোঁট লাগিয়ে খেলে তাদের মধ্যে মোহাব্বত বাড়ে। ইদানিং খেয়াল করছি আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে, তাই দ্রুত এটা খেয়ে নাও। নীলিমা ছলো ছলো নয়নে একবার মেহরানের দিকে তাকিয়ে পানিটুকু খেয়ে নিল, কারণ ওর সত্যি খুব তৃষ্ণা পেয়েছে। মেহরান মুচকি হেসে নীলিমার ভেজা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া আলতো করে স্পর্শ করে বলল, আমি যেটা বলি সেটাই করি। আজ থেকে তোমার বাইরে বের হওয়া পুরোপুরি বন্ধ। বলেই মেহরান রুম লক করে সেখান থেকে চলে গেল। এদিকে উপর থেকে মেহরান এবং নীলিমার চেঁচামেচি আরহান চৌধুরী শুনতে পাচ্ছিল। উনি ঘুমানোর চেষ্টা করেও ঘুমোতে পারলেন না। হঠাৎ করেই তার বুকের ব্যথাটা আরো বেড়ে গেল। উনি কিছু একটা ভেবে একটি প্যাড আর একটি কলম নিয়ে লিখতে শুরু করলেন। কিছুক্ষণ পর অস্ফুট স্বরে কালিমা পাঠ করে বিছানা থেকে ফ্লোরে গড়িয়ে পড়লেন। মেহরান ডাইনিং রুমে এসে কিছু একটা আওয়াজ পেল। দেখলো আওয়াজটা তার বাবার রুম থেকেই আসছে। মেহরান তৎক্ষণাৎ তার বাবার রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো আরহান চৌধুরী ফ্লোরে পড়ে আছে। মেহরান দ্রুত গতিতে তার বাবার কাছে গিয়ে ফ্লোর থেকে তার মাথা উঠিয়ে নিজের কোলে রেখে উত্তেজিত কণ্ঠে বলল, বাবা, কি হলো তোমার? বেশি কষ্ট হচ্ছে? ওকে, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বলেই আরহান চৌধুরীকে উঠাতে নিলে সে তার ভর আরো ছেড়ে দিল। মেহরান তার বাবার দিকে তাকিয়ে দেখলো আরহান চৌধুরীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার চোখে জোড়া রুমের ওপরের দেয়ালে আটকে আছে। মেহরান তার হাতের পালস চেক করলো। সে বুঝতে পারলো ধীরে ধীরে তার প্রিয় জন্মদাতার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে। মৃত্যু এক অমোঘ শক্তি, সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আরহান চৌধুরীও কয়েক সেকেন্ডের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মেহরান স্তম্ভিত দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে রইল। আজ তার পুরো পৃথিবী যেন উলটপালট হয়ে গেল। মেহরান তার মাথা আরহান চৌধুরীর বুকের উপর রেখে হার্টবিট শোনার চেষ্টা করল, কিন্তু না, হার্টবিট চলছে না। এই হার্টবিট আর কখনো চলবে না। নিজের জন্মদাতার মৃত্যুকেও মেনে নিতে পারে না। মেহরানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বিকট চিৎকার দিয়ে কেঁদে উঠল মেহরান। পুরুষ মানুষ খুব সহজে কাঁদে না, কিন্তু প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। চার দেয়ালের মাঝে মেহরানের চিৎকার ক্রমশ বেড়ে চলছে। নীলিমা কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মেহরানের আত্মচিৎকারে নীলিমার ঘুম ভেঙে গেল। ও মেহরানের কণ্ঠ চিনতে পারল। ভাবলো তার কোনো বিপদ হলো না তো। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে অনবরত ধাক্কা দিতে লাগলো। কয়েক মিনিট পর মেহরান দরজা খুলে দিল। নীলিমা মেহরানের ওই ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হলো, এভাবে চিৎকার করছিলেন কেন?
মেহরান উত্তরে কিছুই বলতে পারল না। আলতো করে নীলিমার হাত ধরে নিচে নিয়ে আরহান চৌধুরীর রুমে নিয়ে গেল। নীলিমার রুমে তাকিয়ে দেখলো আরহান চৌধুরী বিছানায় ঘুমিয়ে আছেন। নীলিমা তার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ভাবল, কত নিষ্পাপ লাগছে তাকে, কিন্তু মিরহান এখানে আমাকে কেন আনলো? ভেবেই জিজ্ঞাসু দৃষ্টিতে মেহরানের দিকে তাকালো। মেহরান নীলিমার হাত ধরে টেবিলে রাখা তার বাবার লেখা চিঠিটা নীলিমাকে দিল। মিহরান, শুনেছিস মৃত্যুর 40 দিন আগে থেকেই মানুষ কিছু আলামত পায়। কেন জানি না, গত কয়েকদিন যাবত আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমি ডক্টরও দেখিয়েছি, নিয়মিত ওষুধ খেয়েছি, কিন্তু বুকের ব্যথাটা মাঝে মাঝেই বেড়ে যায়। জানো তো, মৃত্যু যখন খুব নিকট থাকে তখন পৃথিবীর কোনো ওষুধই কোনো কাজে লাগে না। আজ সকাল থেকেই আমার বুকে একটু একটু করে যন্ত্রণা হচ্ছে, আর সেটা ক্রমশ বেড়ে চলেছে। ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমছে না। মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমার হায়াত এই পর্যন্তই লিখে দিয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম খুব তাড়াতাড়ি সুইজারল্যান্ডে ফিরে যাব। যদি আমি বেঁচে থাকি তাহলে এই চিঠিটা তোমার হাতে দিব, কিন্তু যদি মারা যাই তাহলে টেবিলে রাখা চিঠিটা তুমি নিজেই পড়ে নিও। তোমার তোমার মাকে আমি এখনো খুব ভালোবাসি, তাই আজ পর্যন্ত দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করিনি। তার স্মৃতি নিয়েই এতটা দিন পার করেছি। আমি জানি আমার মতো তুমিও নীলিমাকে খুব ভালোবাসো। আজ বাবা হয়ে তোমার কাছে একটা অনুরোধ করব। তোমার এই রোগটা প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলেছে, এভাবে চলতে থাকলে নীলিমাকে তোমার হারাতে হবে। কারণ একজন স্বাভাবিক মানুষের সাথে কেউ বসবাস করতে চায় না। যদি নীলিমাকে হারাতে না চাও তাহলে তুমি এখন থেকে ডক্টরের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খাবে, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে। তোমার মা এবং আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। আর তোমার বাবার এই শেষ অনুরোধটি রাখো। নীলিমা চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো। চিঠিটির এখানেই সমাপ্তি ঘটল। সেই সাথে চিঠির মালিকও চিরদিনের জন্য এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেল। নীলিমার কান্নারা যেন আজ বাধা মানতে চাইছে না। অঝরে কেঁদে চলেছে সে, তবে খুব নীরবে। আরহান চৌধুরীর কাছে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবল, ছোটবেলায় কিছু বোঝার আগেই বাবাকে হারিয়েছি। মা থেকেও নেই। ভেবেছিলাম আপনি আমার বাবার স্থান পূরণ করেছেন, কিন্তু আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন বাবা। সৃষ্টিকর্তা হয়তো আমার ভাগ্যটাই এভাবেই নির্ধারণ করেছেন। কিছুক্ষণ পর মেহরানের দিকে তাকালো, নিচু স্বরে বলল, মৃত মানুষকে তাড়াতাড়ি কবর দিতে হয়। আর হ্যাঁ, মৃত মানুষের সামনে উচ্চ শব্দে কান্না করা উচিত না, তাহলে তাতে রুহের কষ্ট হয়। আপনি বাবার দাফনের ব্যবস্থা করুন। মেহরান নীরবতা বজায় রেখে সেখান থেকে প্রস্থান করল। কবরস্থানে মেহরানের চাচা সহ কিছু আত্মীয় স্বজন উপস্থিত ছিল। দাফন কাজ সম্পূর্ণ করে এক এক করে সবাই চলে গেল। মেহরান কবরস্থানে তার বাবার কবরের পাশে কিছুক্ষণ মোনাজাত ধরে বসে রইল। আজ তার সবচেয়ে প্রিয় মানুষটি পৃথিবী থেকে বিদায় নিল। এদিকে মেহরানের ফোন থেকে নীলিমা রেহানা বেগমকে ফোন দিয়ে সবকিছু বলেছে, আর এইবারের ঠিকানাও দিয়েছে। রেহানা বেগম বেডরুমে বসে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন আর ওকে সান্ত্বনা দিচ্ছেন। কিছুক্ষণ পর তিনি নীলিমাকে ছোট একটা বাটন ফোন দিয়ে বললেন। নীলিমা ফোনটা নিয়ে কাভার্ডের জামা কাপড়ের নিচে রেখে দিল। কিছুক্ষণ পর রেহানা বেগম বিদায় নিয়ে চলে গেল। মেহরান বাসায় এসে চুপচাপ শুয়ে থাকলো। সারাদিন রাত শুয়ে কাটালো, কিন্তু তার চোখে কোনো ঘুম নেই। নীলিমাও সারা রাত ঘুমোতে পারেনি। ভাবলো, এই মুহূর্তে মিরহানকে আমার সাপোর্ট দেওয়া উচিত, নইলে উনি ভেতর থেকে আরো ভেঙে পড়বে। ভেবেই শেষ রাতে মেহরানের কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দিন এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আমিও যাব, আপনিও যাবেন। প্লিজ এতটা নীরব হয়ে থাকবেন না, একটু কথা বলুন। আমি আপনার পাশে আছি তো, আপনাকে ছেড়ে কখনো দূরে যাব না, প্রমিস। নীলিমার কথা শুনে মেহরান চোখের পানি ছেড়ে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কণ্ঠে আকুতি নিয়ে বলল, তুমি আমায় কখনো ছেড়ে যেও না ব্লুবার্ড। তুমি যা বলবে আমি তাই করব। নীলিমা ম্লান হেসে ভাবল, আপনাকে এই মুহূর্তে ওষুধগুলো খেতে বললে সেটা আপনি কখনোই শুনবেন না, তাই এই কাজটা আমাকে লুকিয়ে করতে হবে। কেটে গেল সেই রাত। তারপর আরো অনেক রাত্রে। দেখতে দেখতে আরহান চৌধুরীর মৃত্যুর প্রায় 1.5 মাস হয়ে গেল।
এই 1.5 মাস নীলিমা ইউনিভার্সিটিতেও যায়নি। মেহরানের পাশে থেকেছে, সবসময় তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। মেহরানের অগোচরে আবারও তাকে ওষুধ দিয়েছে। মেহরান এখন আর আগের মতো নেই, আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে। তবে নীলিমাকে নিয়ে তার হিংসুটে মনোভাব এখনো কমেনি। এক পরন্ত বিকেলে নীলিমা মেহরানের কাছে এসে বলল, অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না, চলুন না একটু নদীর পাড়ে ঘুরে আসি। মেহরান মুচকি হেসে নীলিমাকে রেডি হতে বলল। নীলিমা খুশি হয়ে নীল রঙের গাউন এবং হিজাব দিয়ে মুখ বেঁধে ঝটপট রেডি হয়ে নিল। মেহরান নীল রঙের টি শার্ট এবং কালো জিন্স পরে রেডি হয়ে নিল। ওরা দুজন মিলে প্রায় 1 ঘন্টা নদীর পাড়ে সময় কাটালো। আজ নদীর পাড়ে নীলিমা পুরো সময় মেহরানের হাত জড়িয়ে ধরে হেঁটেছে। মেহরানের এই বিষয়টি খুব ভালো লেগেছে। তারপর ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে উঠেই নীলিমা বলল,